আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। আহ, আমি ব্যক্তিগতভাবে সরাসরি মৌচাকের সাথে সম্পর্কিত না। তারপরেও 2018 সাল থেকে নিজে একজন মধুপ্রেমী হিসেবে প্রত্যেকটা মৌচাষীর সাথে থাকা এবং তাদের থেকে শেখার চেষ্টা করতেছি। যদিও আমার বলার মতো মানে সেরকম যোগ্যতা হয় না, এখানে আমার থেকে অনেক সিনিয়র অনেকে আছে। আমি মূলত কাজ করি বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্কেট রিসার্চ অ্যানালাইসিস নিয়ে। মূলত বিভিন্ন প্রোডাক্ট বা মার্কেটে যে জিনিসগুলো চলতেছে এগুলার মার্কেট রিসার্চ করা এবং এটা কিভাবে চলবে বা কিভাবে পোর্টফোলিও হবে এই ধরনের কাজগুলো আমি করে থাকি। তো প্রজেক্টের সাথে বললাম আমি মধুপ্রেমী। দ্বিতীয়ত হইলো আমি মৌমাছি প্রেমী। মৌমাছিকে ভালোবাসি। আমার কাছে মৌমাছি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ মৌমাছি শুধুমাত্র তার দায়িত্ব বোঝে এবং প্রত্যেকটা মুসলমানেরই তার জীবনে তার দায়িত্বের উপরে ঠিক থাকার জন্য আর কি আল্লাহ তাআলা নির্দেশ করছে। শুধুমাত্র দায়িত্ব, আমরা অন্যদিকে যাই। তো আমার কিছু বলার আছে, সেটা হলো একটা গল্প দিয়ে শুরু করি। মূলত মৌ চাষের ক্ষেত্রে আমরা সবাই চিন্তা করে থাকি রানী মৌমাছি একটা কলোনিতে সবকিছু। কারণ রানী যখন আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি রানী মৌমাছি পুরো কলোনিটা চালাচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে ড্রোন মৌমাছি আছে, ড্রোনের গুরুত্ব কি বা কিভাবে এটা আমাদের হেল্প করে। আসলে রানী মৌমাছি হয়তো সবকিছু চালাচ্ছে, কিন্তু রানী মৌমাছি তার পরবর্তী জেনারেশন নির্ধারণ করে কিন্তু এই ড্রোনের উপরে। ড্রোনকে মানে ড্রোনের যে বা রানীর যে মিলন বা ড্রোনের যে বিবাহ, এটাকে বলা হয় হলো উড়ন্ত বিবাহ। মূলত যখন রানী পরিপক্ক হচ্ছে তখন সে একটা মানে স্বয়ংবর সবার মতো আয়োজন হয়, যে জায়গায় হলো সবচেয়ে শক্তিশালী যে ড্রোন আছে বা পুরুষ মাছি আছে তার সাথে সে মিলন করে এবং একবার রানী 10 থেকে 12টা মৌমাছির সাথে মিলন করতে পারে। তো এই মজার বিষয়টা হলো এরকম যে আমরা রানীর দিকে খেয়াল করতেছি, বাট পরবর্তী যে 2 থেকে 3 বছর মৌমাছি ডিম পাড়তেছে, যে জেনারেশন দিতেছে, সে কতটুকু শক্তিশালী হবে, কত দূর যাবে এবং কিভাবে মধু সংগ্রহ করবে, সেটা কিন্তু পুরুষ মাছের উপরে নির্ভর করে। এবং এই জায়গায় আরো মজার বিষয় হলো এমন একটা বিবাহের অনুষ্ঠান, এই বিবাহের অনুষ্ঠানে স্বয়ংবর সভা হয়, কন্যা বেঁচে থাকে এবং বিবাহ শেষে পুরুষ মারা যায়। মানে যে বর সে মারা যাচ্ছে, তার জীবন দিয়ে দিচ্ছে। এর জন্য আমরা পরবর্তীতে লাইফ সার্কেলে ড্রোনটাকে গুরুত্ব দেই না, রানীটাকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি। তো ড্রোনটা কিভাবে গুরুত্বপূর্ণ আবারও বলি, যে রানী মৌমাছি তার মিলনের পরে আগামী 2 থেকে 5 বছর পর্যন্ত যতগুলো আপনার কলোনিতে পরবর্তী বাচ্চা হবে সকলের জেনেটিক্স নির্ভর করতেছে ড্রোনের উপরে। গত বছরের হিসাবে বললাম আমি নিজে মৌ চাষ করতেছি না, তার মূল কারণ হইলো যে আমি সবার কাছ থেকে শিখতে চাইতেছি, সবার থেকে নেই। যেরকম মার্কেট রিসার্চ এর ক্ষেত্রে সব ধরনের একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট আনে তার পাশাপাশি সকল কোম্পানির চাহিদা দেখেই বুঝে বুঝে তারপর ডিসিশন নেয়। তো সেই হিসেবে ড্রোনটাকে গুরুত্ব দেওয়ার মেইন রিজন হইলো যে এই বছর দেখেন আহ, অনেক কালেকশন কম হচ্ছে। হ্যাঁ, অনেক ফাইটিং হচ্ছে। এটার মূল কারণ হলো আমাদের জেনারেশন ডেভেলপ হচ্ছে না, মৌমাছির জেনারেশন ডেভেলপ হচ্ছে না। আমরা এপিস মেলিফেরা পালি। এপিস মেলিফেরার সাধারণ ন্যূনতম সাইজ থেকে আমাদের 2 থেকে 3 ন্যানোমিটার ছোট মাছি উৎপাদন হচ্ছে। তার মূল কারণের মধ্যে একটা কারণ হলো ড্রোন ডেভেলপমেন্ট। আমরা ড্রোন ডেভেলপমেন্টে মনোযোগ দেই না। এক, আমি কিছু পয়েন্ট লিখে আনছি, যেহেতু আমার কাজটা রিসার্চ করা এই বিবাহ ফ্লাইটে। তো এখানে কিছু বিষয়, যেরকম ধরেন আমরা একই শীট যখন আমরা ফ্রেম নিয়ে আসতেছি, একই শীট কিন্তু অনেক দিন ধরে ইউজ করি। এখন ওই শীট থেকে যে সেল আছে সেই সেলে যে মৌসি মানে নতুন মৌমাছি জন্মায়, জন্মানোর পরে রেশমের মতো কাপড়, মানে যেই সেল থেকে মৌমাছি জন্মাইতেছে একবার ওইখান থেকে বাচ্চা উৎপাদনের পরে ওটার ভিতরে কিছু রেশম থেকে যায়, মানে আগের জেনারেশনে খোলস থেকে যায়। থেকে যাওয়ার ফলে কি হইতেছে, একটা ফ্রেম থেকে যখন আপনি বারবার মৌমাছি উৎপাদন করতেছেন তখন কিন্তু ওই ফ্রেমের যে সেলটা আছে সেলটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। ছোট হয়ে আসার মানে কি, আপনার পরবর্তীতে যেই মৌমাছি গুলা যেই যে কাজ করবে, মৌমাছি মূলত কাজ করে, যে কাজ করবে তারা আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হয়ে আসে। তো আমরা চেষ্টা করব যে সবসময় সেল চেঞ্জ করা এবং প্রতি বছর 20 থেকে 30% সেল বদল করব। আরেকটা বিষয় হলো যে
আমরা ওই যে সিজন চলে আসলে অতিরিক্ত মধু কালেকশনের জন্য আরেকটা কাজ করে থাকি, ড্রোন সেট গুলা নষ্ট করে ফেলি। আমরা চেষ্টা করি যেন ড্রোনটা ডেভেলপ করি। আর মৌমাছি ডেভেলপ হইলে যে একটু আগে আবু বকর ভাই বলছে যে মৌমাছি এমন একটা প্রাণী যার কাছে আমাদের থেকে অনেক আধুনিক প্রযুক্তি আছে। আপনারা জানলে অবাক হবেন যে আমরা চাইলেই কিন্তু আমার পরিবারে পুরুষ সন্তান হবে না নারী সন্তান হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না। একমাত্র মৌমাছি শুধুমাত্র খাবার নির্ধারণের মাধ্যমে তারা নির্ধারণ করে যে পরবর্তী জেনারেশন তার পুরুষ হবে কি নারী হবে। তার মানে তারা প্রযুক্তিগত দিক থেকে আমাদের থেকে অনেক আগায়। আমরা ব্যবহার করি অ্যান্টিবায়োটিক, জ্বর হলে সবাই অ্যান্টিবায়োটিক খাই। তার একটু আগে প্রোপোলিসের কথা বললেন, প্রোপোলিস কিন্তু একেবারে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল। আমরা যত ধরনের মেডিকেল সায়েন্সে বেশিরভাগ যত ধরনের আমরা ভিতরের সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, সেটার বদলে আর কি তারা প্রোপোলিস ব্যবহার করে। তো আমার কথা এটাই যে আমরা এবছর যেহেতু আমাদের রেঞ্জ কমে আসছে, আমি মোটামুটি পরীক্ষামূলক ভাবে দেখছি, মাঠে অবস্থান করে দেখছি যে আমাদের মৌমাছি মেলিফেরা যেখানে 3 কিলো পর্যন্ত মধু আহরণ করতে পারে, সে জায়গায় আমাদের মৌমাছি গুলা 200-300 মিটারের বাইরে যাইতে পারতেছে না, বেশি দূর যাচ্ছে না। তার মূল রিজন হলো আমরা ড্রোন ডেভেলপমেন্টে সচেতন না। আশা করি আমাদের প্রত্যেকের যতগুলাই কলোনি আছে সেখানে যে স্ট্রং কলোনি গুলো আছে সে জায়গায় ড্রোনের জন্য আলাদা বড় সেল আলা শীট পাওয়া যায়। শীট বাছাই করব এবং যে টাইমটা আমরা মিটিং এর জন্য রাখবো বা নতুন রানী নির্বাচনের সময়ের জন্য রাখবো, এই টাইমে যেন আমরা আলাদা ড্রোনের শীট রাখি, যাতে আমাদের মৌমাছিগুলো অনেক দূরে যেতে পারে এবং অধিক মধু নিয়ে আসতে পারে। আকারে বড় হলে অবশ্যই মধু বেশি হবে। এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।